আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুদি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। এটিএম আজহারের খালাসে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জামায়াতের প্রতিক্রিয়া, 11 নেতাকে বিচার বিভাগীয় হত্যার অভিযোগ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ, একটি মহল বিলম্বিত করার পায়তারা করছে অভিযোগ। নির্বাচিত সরকারকে সংস্কার করতে দিলে অনিশ্চয়তায় ফেলা হবে বলছে এনসিপি, সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই মন্তব্য। এবং মাতারবাড়ির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো উন্নত করতে প্রধান উপদেষ্টার আহ্বান, রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরে আশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করেছেন আদালত। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো। আজহার লোকমানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 27 মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামিপক্ষ ও প্রসিকিউশন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজহার সাহেবের মামলায় যে মেরিট গুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাসের রায়ে সন্তোষ প্রকাশ করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর আগে জামায়াতের 11 জন নেতা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। মামলাগুলোতে জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যে কোনো সময়ের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট।
মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারের আপিলের রায় নিয়ে জামায়াত ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে দলের আমির অভিযোগ করেন, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ও দেশীয় আইন অনুসরণ করা হয়নি। এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। জামায়াত প্রতিশোধ পরায়ণ হয়নি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা জামায়াতকে নেতৃত্ব শূন্য করে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতি দূর করবে বলে জানান জামায়াতের আমির। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য। বিএনপির আশা অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা সহ নানা বিষয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। তিনি জানান, একটি মহল সংস্কার ও বিচার ইস্যুতে নির্বাচন বিলম্ব করতে চায়। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায়, সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির সদস্যরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনের পথে যেতে হবে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই। তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। আলোচনা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় রাজনৈতিক দলের নেতারা সংস্কারের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। তাকে আমরা এনেছি, আমরা ওখানে বসিয়েছি তাকে। এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে, আমরা তাকে কাজ করতে দিতে চাই না। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা ছাড়াও সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা। বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে। উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে। বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই। সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয়, কারণ তাছাড়া যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন আমরা পূর্ব অবস্থায় ফিরে যাব।
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অর্থ নেই মন্তব্য করে এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। অনেকে বলেছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মার্কা নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরে পথসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, টাকার কাছে ভোট বিক্রি না করে সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিন। নেতা নির্বাচনে ভুল করলে 5 বছর সেই নেতারা জুলুম করবেন। পথসভায় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, শাহজাদা হাসান আলী সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিয়ে আর ভোটটা বিক্রি করব? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব? উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষস্থানীয় উৎপাদন ও রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তর করতে মাতারবাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আরও উন্নত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অঞ্চলকে কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বলেন, মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং জ্বালানি উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো, এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব। জাপানি প্রাইম মিনিস্টার শিগেরু ইসাবার সাথে ওনার বায়োলেটারাল মিটিং আছে। পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার, আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো। 31শে মে দেশে ফিরবেন অধ্যাপক ইউনুস। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের আইন মেনে চলাটাই আইন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল নেতা সাম্য হত্যার মোটিভ জানতে না পারলেও গ্রেফতার 2 জনের স্বীকারোক্তি এবং অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত অনেকটাই এগিয়ে এনেছেন পুলিশ ও গোয়েন্দারা। তবে হত্যার উদ্দেশ্যেই সাম্যকে ছুরিকাঘাত করা হয়েছিল কিনা নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকার পুলিশ কমিশনার এনামুল কবির রূপমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতের ঘটনায় উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত করছে ডিবি। ঘটনার পরপরই পুলিশ গ্রেপ্তার করে 2 জনকে, পরে আটক করা হয় আরও 8 জনকে। আর আদালতে স্বীকারোক্তি দিয়েছে 2 জন। সাম্য এবং তার 2 সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হয়। সন্দেহ হলে তখন তার ওই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তার কাছে যায়। কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। তদন্তে অগ্রগতির দাবি করেছেন ডিএমপি কমিশনার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদীর দেখানোর মতে শরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। রক্তক্ষরণে সাম্যর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই আসামি এখনো রিমান্ডে আছে,
তাহলে ওর কাছ থেকে আমরা তখন 160 বলে তখন ওর ডিসপোজ করতে পারবো। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ভেতরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ফ্যাসিবাদের মুখ অবয়বে আগুন দেওয়ার ঘটনায় শনাক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাকিব ভারতে পালিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ ও গোয়েন্দা। ইউনিভার্সিটির ওরা ওদের ওই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় হয়েছে বলে মনে করে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সিবিডি। তারা মনে করে একেবারে টাইমলাইন দেওয়া হয়নি, এটি ঠিক নয়। নির্বাচন হলেই সব হয়ে যাবে এমনও নয়, কিছু অর্থনৈতিক সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার কিছু নেই বলেও মন্তব্য করেছে সিপিডি। মাসুদ শাকিলের রিপোর্ট। দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে স্বাধীন অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ নিয়ে সিপিডির মিডিয়া ব্রিফিং। খাতগুলোকে আমরা এই বিশ্লেষণের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। পর্যালোচনায় জানানো হয়, রেমিটেন্স ও রপ্তানি সহ কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে সংস্কারের গতি খুবই ধীর। সমন্বিত সংস্কার কর্মসূচি ও তার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে সিবিডি। সব সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষার প্রয়োজন আছে বলে মনে করে না তারা। এইটা কিন্তু কেউই বলছে না যে নির্বাচন একটা হয়ে গেলেই একেবারে বাংলাদেশ মানে দ্রুত একটা প্রবৃদ্ধির জগতে প্রবেশ করবে, সেটা কিন্তু আমাদের মেসেজটা কিন্তু সেটা না। আমরা যেটা বলছি সেটা হলো যে অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে, তাই না? আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি, ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি, আমরা যদি এনবিআর এর সংস্কারটা ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাবো। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলে সিবিডি। স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা যুক্তিযুক্ত হবে। সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে, এটা আমি মনে করি। বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করে সিবিডি। অর্থনীতি অবশ্যই রাজনৈতিক অর্থনীতির। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। শরিয়া ভিত্তিক সেবা দিচ্ছে এমন কয়েকটি দুর্বল ব্যাংক অধিগ্রহণ করবে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এ তথ্য দিয়েছেন। তবে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে, বরং সরকার মালিকানায় গেলে ব্যাংকগুলো মূলধন পাবে, ফলে ব্যাংকের স্বাস্থ্য ভালো হবে। পরে দেশি বিদেশি ভালো উদ্যোক্তাদের মালিকানায় দেওয়া হবে ওইসব ব্যাংকগুলোকে। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন। শুরুতে সংস্থাটির প্রধান এএফএম শাহিনুল ইসলাম বিএফআইইউ এর কার্যক্রম তুলে ধরেন। প্রশ্নোত্তরে গভর্নর জানান, ব্যাংক একীভূতকরণ নিয়ে শিগগিরই উদ্যোগ দেখা যাবে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিতও নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন, আপনাদের স্বার্থ তো আমরাই দেখব, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নেবে। যে ব্যাংকই নিক না কেন সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে 9 মাসের সাফল্য কি, প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে, এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল এবং এটা আমি বলবো যে বিবেচনাপ্রসূত নয়। তো এই কনটেক্সটে আমাদের যেটা হচ্ছে যে আমি কি বলেছিলাম, লন্ডন থেকে ফিরে আসার পরে আমি বলেছিলাম যে 6 মাসের মধ্যে আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখতে চাই। আমরা কিছু তো পেয়েছি, 2 মাসের মধ্যে পেয়েছি। বিএফআইইউ এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। হৃদয় ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। 4 বছরের সংস্কার প্রক্রিয়া শেষে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম।
10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইপিএল তারকা হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমকে বরণ করতেও তৈরি লাল সবুজের ফুটবল ভক্তরা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অদ্ভুতুরে কাণ্ড চলছেই। অনলাইনে টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা দিয়েও বারবার তা পিছিয়ে দেয়া, ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়া কিংবা পুনরায় তা চালু হওয়া ইত্যাদি নানাবিধ ঘোষণায় মহাবিরক্ত ছিলেন ভক্তরা। তাদের বিরক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়ে চরম হতাশার খবর দিয়েছে বাফুফে। সামাজিক মাধ্যমে পোস্ট করে ফুটবল ফেডারেশন জানায় মুহূর্তেই সে ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে। ভক্তরা সে পোস্টে গিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। আগামীকাল বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে বাংলাদেশ দলের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে 5 ম্যাচের বড় সিরিজ খেলার টার্গেট করেছিল 2 বোর্ড। মাঝে উদ্ভুত পরিস্থিতি তৈরি হলে সিরিজ নেমে আসে 3 ম্যাচে। নিজেদের মাঠ, সাম্প্রতিক ফর্ম এবং পরিসংখ্যানে অবশ্যই পাকিস্তান এই সিরিজে ফেভারিট। তবে 19 ম্যাচের দেখায় 16 বারই জিতেছে পাকিস্তানিরা, বাংলাদেশ দল জিতেছে 3টি ম্যাচে। তবুও নিজেদের হারানোর শক্তি ফিরে পেলে বাংলাদেশ টি-20 চ্যালেঞ্জ জানাতে পারে বড় দলকে। সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে দ্বিতীয় 4 দিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং 7 উইকেটে 242 রান তুলেছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রোটিয়া যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ইয়াং টাইগাররা। তবে সফরকারীদের বোলিং তোপে 58 রানে 5 উইকেট হারায়। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি। মঈন খানকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে 179 রানের জুটি গড়েন তারা। মঈন থামেন 91 রান করে, আর ইফতির ব্যাট থেকে আসে 109। সাউথ আফ্রিকা ইমার্জিংয়ের অ্যান্ডিল নেন 3 উইকেট। বুধবার বাংলাদেশ হয়ে দ্বিতীয় দিন শুরু করবেন উইকেটে অপরাজিত থাকা রাকিবুল ও রিপন মণ্ডল। ত্রিদেশীয় সিরিজ খেলতে জর্ডানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারী ফুটবলারদের এটিই প্রথম জর্ডান যাত্রা। এর আগে 2016 সালে মার্চে বাংলাদেশ ম্যানস টিম বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে জর্ডান গিয়েছিল। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। জুনের 3য় সপ্তাহে বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ বাছাই হবে মিয়ানমারে। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে 2টি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাফুফে। জর্ডান ও ইন্দোনেশিয়া দু দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। 31 মে ইন্দোনেশিয়া ও 3রা জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠা নেইমার ও রদ্রিগো 25 জনের দলে জায়গা পাননি। সোমবার ব্রাজিলে পৌঁছে মঙ্গলবার দল ঘোষণা করলেন আনচেলত্তি। নেইমারের বাদ পড়া ছাড়া তার প্রথম দলে আলোচিত ঘটনা ক্যাসেমিরোর ফেরা। 33 বছর বয়সী মিডফিল্ডার ক্যাসেমিরো প্রায় 1 বছর পর ফিরলেন জাতীয় দলে। এছাড়াও দলে ফিরেছেন অ্যান্টনি ও রিচার্লিসন। দল ঘোষণার আগে রিও ডি জেনেরিওতে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় আনচেলত্তিকে। ব্রাজিলের দায়িত্ব নিয়ে আবার চ্যাম্পিয়ন করার আশা ব্যক্ত করেছেন ফুটবল বিশ্বের অন্যতম এই সেরা কোচ। আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ 5 জুন ইকুয়েডরের বিপক্ষে। 10 জুন মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি হৃদয়ের কাছে। আরিফ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আরিফ চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রাম বিভাগে শ্রম আদালতের মাধ্যমে শ্রম বিরোধ নিষ্পত্তিতে লিগ্যাল এইড শীর্ষক জাতীয় কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জেলা জজ সৈয়দ আজাদ সুবাহানি। শ্রম আদালত 2-এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর জেবুন্নেসার সভাপতিত্বে এই কর্মশালায় ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, শ্রম আদালত 1-এর চেয়ারম্যান কণিকা বিশ্বাস, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি AM নাজিম উদ্দিন, জেলা লিগ্যাল এইড অফিসার রূপন কুমার দাস, নারী প্রতিনিধি জেসমিন সুলতানা পারু সহ অন্যরা। 16443
30 এটা, এবং আমরা একটা সহজীকরণ নাম্বার আমরা অ্যাপ্রোচ করেছি বিটিআরসি কে, আশা করি এটা পেয়ে যাব। আমরা 3 ডিজিট করা হয়েছিল, আমি যখন 3 ডিজিট উপরে দিতে পারছে না, যাতে করে শ্রমিকরা যে কোনো লেমেন মনে রাখতে পারে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 81 জন ফিলিস্তিনি নিহত, হাসপাতালগুলোতে ফুরিয়ে যাচ্ছে অসুস্থদের চিকিৎসা সরঞ্জাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত 988 কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুতির আদেশ বহাল থাকলেও পরবর্তীতে রিভিউ শুনানিতে তা পুনর্বিবেচনায় আসে। আপিল বিভাগ মামলাটি শুনে তাদের পুনরায় চাকরিতে বহালের নির্দেশনা দেন। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব কর্মকর্তা ও কর্মচারীকে আদালতের আদেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। 2003 ও 2004 সালে নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়। 9 বছর পর কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদালতকে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ওই সময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিসক্রিপশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সুতরাং আজকে এই রিভিউ পিটিশনের যে সিভিল আপিল, এইটা অ্যালাউড হওয়ার কারণে 988 জনের মধ্যে যারা জীবিত আছেন এবং যারা চাকরিতে ফেরত যেতে চান, তাদের আর চাকরিতে ফেরত যেতে কোনো বাধা নেই। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাসের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এছাড়া অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করতে শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার প্রক্রিয়া শুরুর পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐতিহ্যবাহী চৌধুরীপাড়া শিশু পার্কটি দখলমুক্ত করার দাবিতে শিশু কিশোর ও অভিভাবক সমাবেশ করেছে খিলগাঁও আবাসিক এলাকার পরিবেশ রক্ষা কমিটি। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া পার্কের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, 47 বছরের ঐতিহ্যবাহী শিশু উদ্যানটি 2007 সালের 31 জানুয়ারি দখল করে আনসার ও ভিডিপি। এরপর থেকে পার্কটি সাধারণ জনগণের ব্যবহারের জন্য আর উন্মুক্ত হয়নি। এই ঘটনায় দীর্ঘদিন ধরে তীব্র নিন্দা ও প্রতিবাদ করে আসছেন এলাকাবাসী। আগামী 30 দিনের মধ্যে শিশু ও সর্বসাধারণের ব্যবহারের জন্য ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সমাবেশে এলাকার ক্লাব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় 81 জন ফিলিস্তিনি নিহত ও 163 জন আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং ইসরায়েল সাহায্য বন্ধ রেখে আক্রমণ তীব্র করছে। এমন পরিস্থিতিতে গাজাবাসীর ভোগান্তির সাথে আরও ভয়াবহতা বাড়ছে। গাজা ইসরায়েলি হামলায় গত 10 দিনে 1,80,000 ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া গাজার 95% কৃষি জমি চাষাবাদে অব্যবহারযোগ্য হয়েছে বলে খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং জাতিসংঘের উপগ্রহ কেন্দ্র UNOSAT জানিয়েছে। এবার ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ঐতিহ্য ও স্বাদের সংমিশ্রণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হেরিটেজ সুইটস। মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও রন্ধনশৈলী মেনে তৈরি করা মিষ্টির পরিবেশনা রয়েছে হেরিটেজ সুইটসে। রয়েছে আদি রসগোল্লা, কমলাভোগ, দিল্লি চমচম, ভোগ সাগর, গুলাব জামুন, ছানার জিলেবি সহ ঐতিহ্যবাহী নানা মিষ্টি। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে আপন মাঠের পাশে হেরিটেজ সুইটসের উদ্বোধন করা হয়। সে সময় ছিলেন ICCB চিফ অপারেটিং অফিসার MM জসিমউদ্দিন সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সফল সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ গ্রেফতার 4, চক্রটি দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, নাশকতা চালাচ্ছিল জানিয়েছে আইএসপিআর। সফল সেনা অভিযানে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ 4 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা সন্ত্রাসী সংগঠন 7 স্টার গ্রুপের মূল পরিকল্পনাকারী। আইএসপিআর থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন এই চক্রটি দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের নাশকতা করে আসছিল। সাদি মাহমুদের রিপোর্ট। ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন ও তার সহযোগীরা দেশ জুড়ে নাশকতা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সফল সেনা অভিযানে কুষ্টিয়ার কালীশঙ্করপুর ও হাতিরঝিল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিয়ে সেনা সদরে সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন, গুলি, স্যাটেলাইট ফোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র উদ্ধার করা হয়। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়, যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মানুষের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী সদা সচেষ্ট বলেও উল্লেখ করেন আইএসপিআর পরিচালক। যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের তথ্য অনুযায়ী সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী লিভারপুলের বিজয় উৎসবে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, আহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। এটিএম আজহারের খালাসে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জামায়াতের প্রতিক্রিয়া, 11 নেতাকে বিচার বিভাগীয় হত্যার অভিযোগ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় বিএনপির হতাশা প্রকাশ, একটি মহল বিলম্বিত করার পায়তারা করছে অভিযোগ। নির্বাচিত সরকারকে সংস্কার করতে দিলে অনিশ্চয়তায় ফেলা হবে বলছে এনসিপি, সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার সেনাবাহিনীর নেই মন্তব্য। এবং মাতারবাড়ির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো উন্নত করতে প্রধান উপদেষ্টার আহ্বান, রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে রূপান্তরে প্রত্যাশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।